হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এইচ এডুকেশন ল্যাব। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমাদের চ্যানেলে যে নিয়মিতভাবে চলছে এই মুহূর্তে টপ 1000 জেনারেল সায়েন্সের কোশ্চেন, সেই জেনারেল সায়েন্স কোশ্চেনের সেট নাম্বার 15 আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। ওকে, তো এখন আশা করি তোমাদের আর এই সেট নাম্বারগুলো বুঝতে অসুবিধা হয় না। আমি তোমাদের একদিন উল্লেখ করে দিয়েছিলাম, আর প্লাস এখন আলাদা করে প্লেলিস্ট ক্রিয়েট করে দেওয়া হয়েছে। অতএব আশা করি তোমাদের কিন্তু সেই জিনিসগুলোর খুঁজে পেতে কোনো রকম কোনো সমস্যা হয় না। ওকে, তো আজকের ক্লাসটা শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, যেটা তোমরা অলরেডি অনেকেই জানো, হয়তো আগের সপ্তাহে আমি একবার বলেছিলাম, তবুও যদি আজকে যদি প্রথমবার কেউ আমাদের চ্যানেল ভিজিট করে থাকো, তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের চ্যানেলে কিন্তু ফ্রেন্ডস ডাব্লিউবিসিএসের একটা ফুল কোর্স লঞ্চ করা হয়েছে, এবং সেই কোর্সের মধ্যে কী কী থাকছে সেই কন্টেন্টগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা কিন্তু ফুল ভিডিও কোর্স, পুরোপুরি একটা ভিডিও কোর্স। আর তার মধ্যে হচ্ছে ফিচার্সের মধ্যে থাকছে যে অবভিয়াসলি আমাদের 100% সিলেবাস কভার করা হবে এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী ক্লাসটা হবে। আর তার হচ্ছে তোমাদের ভ্যালিডিটি এবং তার ফি স্ট্রাকচার কীরকম থাকছে, ফি স্ট্রাকচারটা তোমরা এখানে পাশে দেখতেই পাচ্ছ। নেক্সট যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, সেকেন্ড কোর্স যেটা, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএসের একটা মেগা মক টেস্ট কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল 1000 মক টেস্ট আমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে, যেখানে প্রায় 27,000 প্লাস কোশ্চেন তোমাদের জন্য আলোচনা করা হবে, এবং প্রত্যেকটা কিন্তু অ্যান্সার উইথ এক্সপ্লেনেশান থাকবে। এর ফিস এবং ভ্যালিডিটি এই দুটোই তোমরা এখানে খুব ভালোভাবেই পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। এবং এই সমস্ত কোর্সের জন্য তোমাদের কী করতে হবে, তোমাদের কিন্তু এইচ এডুকেশন ল্যাব অ্যাপটাকে ইনস্টল করতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে। এছাড়া অ্যাপের ডেসক্রিপশান অ্যাপের লিঙ্ক আমাদের ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকেও তোমরা লিঙ্কটা থেকে অ্যাপটাকে ইনস্টল করতে পারো। অ্যাপে ইনস্টল করার পরে যদি তোমাদের কোনো সমস্যা হয়, তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো ডিটেলসের জন্য। ওকে, তো এবার আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসটা দেখো, আজকের ক্লাসের সেট 15-এর ফার্স্ট কোশ্চেনটা কি? সেট 15-এর ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, হু প্রপোজড দ্য ফ্রেজ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই তত্ত্বটা প্রথম কে দিয়েছিলেন? এই তত্ত্বটা কিন্তু প্রথম দিয়েছিলেন ফ্রেন্ডস ডারউইন, এটা তোমরা সকলেই জানো। তবে এখানে যে জিনিসটা তোমাদের জানতে হবে, যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট মানে এই তত্ত্বটার যে মূল বক্তব্য, সেটা প্রথম বলেছিলেন ডারউইন, কিন্তু এই যে ফ্রেজ যেটা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এইটা কিন্তু ডারউইন বলেননি। এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন ফিলোসফার হারবার্ট স্পেন্সার। ওকে, তো এখানে কী বলেছে দেখো, দ্য ফ্রেজ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট হুইচ ওয়াজ কয়েন্ড নট বাই ডারউইন বাট বাই ফিলোসফার হারবার্ট স্পেন্সার। অর্থাৎ তোমাদের এখানে একটা জিনিস জানতে হবে, যেটা কি বললাম কি, যে এই তত্ত্বটা সম্বন্ধে মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট মূল যে বক্তব্য যেটা, সেটা অবশ্যই বলেছিলেন ডারউইন প্রথম এই কথাটা বলেছিলেন, যে কীভাবে হচ্ছে আমাদের এভলিউশনে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট হয়ে থাকে। কিন্তু এই যে ফ্রেজ, যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, পার্টিকুলার এই ফ্রেজটা কে বলেছিলেন? এই ফ্রেজটা বলেছিলেন ফিলোসফার হারবার্ট স্পেন্সার। 2 নম্বর কোশ্চেন, রাইবোফ্ল্যাভিন কি? রাইবোফ্ল্যাভিন হচ্ছে ফ্রেন্ডস মেনলি তোমাদের এক ধরনের ভিটামিন। রাইবোফ্ল্যাভিনটা হচ্ছে কি ভিটামিন B2, এবং এটা কি, এটা হচ্ছে একটা ওয়াটার সলিউবল ভিটামিন। এটা তোমরা সকলেই জানো যে ভিটামিন বি এবং ভিটামিন সি হচ্ছে ওয়াটার সলিউবল, বাকি ADEK এরা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। রাইবোফ্ল্যাভিন সম্বন্ধে আরও দুটো জিনিস যে তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে কি, ইট ইজ রিকোয়ার্ড বাই দ্য বডি ফর সেলুলার রেসপিরেশন, অর্থাৎ আমাদের কোষীয় যে শ্বসন হয়ে থাকে তার জন্য ভিটামিন B2টা দরকার হয়ে থাকে। ভিটামিন B2 এতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এদের সোর্সটা কি? এর সোর্সটা হচ্ছে এগ, গ্রিন ভেজিটেবলস, মিল্ক অ্যান্ড মিট। ওকে, নেক্সট 3 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফাইব্রাস প্রোটিন? এই নিম্নলিখিত যেগুলো আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক ধরনের প্রোটিন, এর মধ্যে ফাইব্রাস প্রোটিন কোনটা? তো ফাইব্রাস প্রোটিন হচ্ছে কোনটা ফ্রেন্ডস? ফাইব্রাস প্রোটিন হচ্ছে ফ্রেন্ডস তোমাদের কেরাটিন, অপশান সি। ফাইব্রাস প্রোটিন বলতে কী বোঝানো হচ্ছে দেখো, ফাইব্রাস প্রোটিন ফর্ম রড অর ওয়ার লাইক শেপস অ্যান্ড আর ইউজুয়ালি ইনার্ট স্ট্রাকচার অর স্টোরেজ প্রোটিন। অর্থাৎ এগুলো মূলত কী হয়, তার এবং রড যেরকম হয়ে থাকে সেই ধরনের স্ট্রাকচার যে সমস্ত প্রোটিন তৈরি করে থাকে তাদেরকে কী বলে? তাদেরকে বলা হয় ফাইবার প্রোটিন। তো কেরাটিন তো তোমরা সকলেই জানো, কেরাটিন কী করে থাকে? আমাদের চুল তৈরি করে থাকে। তাই স্বাভাবিকভাবে কেরাটিন কী হচ্ছে? কেরাটিন হচ্ছে চুল। চুল হচ্ছে এক ধরনের আমাদের ওয়্যার বা ওয়্যার, অথবা তোমার রড লাইক স্ট্রাকচার তোমরা বলতে পারো, তারের সঙ্গে তুলনা করতে পারো। সেই কারণে কেরাটিন ফাইবার হচ্ছে আমাদের কী হচ্ছে? এই ধরনের ফাইবার প্রোটিন।
দে আর জেনারেলি ওয়াটার ইনসলিউবল, এরা জলে সহজে দ্রবীভূত হয় না। ফাইব্রাস প্রোটিনস আর ইউজুয়ালি ইউজড টু কনস্ট্রাক্ট কানেকটিভ টিস্যুস, টেন্ডন, বোন ম্যাট্রিক্স অ্যান্ড মাসল ফাইবার। এবং চুল ছাড়াও এগুলো কী হয়, এগুলো হচ্ছে তোমাদের মূলত বিভিন্ন ধরনের হচ্ছে কানেকটিভ টিস্যু, টেন্ডন, বোন ম্যাট্রিক্স এবং মাসল ফাইবার এগুলো তৈরি করতেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ আমাদের হচ্ছে কোষীয় যে তন্তু, মানে আমাদের যে পেশির যে তন্তু থাকে, পেশি তন্তু তৈরিতে। এছাড়া বোন ম্যাট্রিক্স মানে হচ্ছে তোমরা বলতে পারো যে হাড় যে তৈরি হয়ে থাকে, সেই হাড়ের মধ্যে যে অস্থি যে কোষ থাকে, সেই অস্থি কোষ ছাড়া যে তার বাইরে যে তোমরা হচ্ছে ভিসকাস ফ্লুইড লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় বোন ম্যাট্রিক্স। এছাড়া বিভিন্ন ধরনের কানেকটিভ টিস্যু আর টেন্ডন তৈরি করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কেরাটিন প্রোটিন। নেক্সট 4 নম্বর কোশ্চেন, দ্য ল্যাটেক্স অফ হুইচ প্ল্যান্ট ইজ ইউজ কমার্শিয়ালি। মানে আমাদের হচ্ছে ল্যাটেক্স, যেটা ল্যাটেক্স তোমরা জানো যে উদ্ভিদের এক ধরনের বজ্র পদার্থ হচ্ছে ল্যাটেক্স। তো কোন গাছের ল্যাটেক্সকে কমার্শিয়ালি ইউজ করা হয়ে থাকে, এটা তোমরা সকলেই জানো, এটা হচ্ছে ফ্রেন্ডস রাবার প্ল্যান্ট। রাবার গাছের কিন্তু ল্যাটেক্সকে কমার্শিয়ালি ইউজ করা হয়ে থাকে। অপশান বি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট 5 নম্বর কোশ্চেন, লোকোমোটারি অর্গ্যান অফ স্টারফিশ। তারা মাছ বা স্টারফিশের হচ্ছে গমনাঙ্গ কোনটা? এটা তো তোমরা বিশেষ করে যারা আমাদের হচ্ছে বায়োলজি মাস্টার কোর্সে আছো তারা সকলেই জানো এই জিনিসটা। তোমাদের লোকোমোশনের মুভমেন্টে আমি বারবার করে পড়িয়েছিলাম ভালো করে। এর সঠিক উত্তরটা যাবে ফ্রেন্ডস অপশান ডি, টিউব ফিট। 6 নম্বর কোশ্চেন, হুইচ ইজ দ্য স্মলেস্ট সেল ইন হিউম্যান বডি। মানে প্রাণীদেহে সবথেকে ছোট কোষ কোনটা? প্রাণীদেহে সবথেকে ছোট কোষ হচ্ছে ফ্রেন্ডস স্পার্ম সেল, অর্থাৎ মেল স্পার্ম যে হয়ে থাকে, সেই মেল স্পার্ম হচ্ছে মানবদেহের সবথেকে ছোট কোষ। সবথেকে লম্বা কোষ কোনটা? সেটা হচ্ছে নিউরন হচ্ছে লংগেস্ট সেল। সাত নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানেল ইজ কল্ড ব্রেন অফ সেল। কোষের মস্তিষ্ক কাকে বলা হয়ে থাকে? এটা তোমরা সকলেই জানো, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়ে থাকে। তার কারণ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশন অফ দ্য নিউক্লিয়াস ইজ টু স্টোর সেলস জেনেটিক ইনফরমেশান ইন ফর্ম অফ ডিএনএ। তার কারণ এরা হচ্ছে কী করে থাকে, কোষের যে কোষের মধ্যে জেনেটিক স্ট্রাকচার যেটা থাকে, যেটা ডিএনএর থেকে আমরা জেনেটিক স্ট্রাকচারটা নিয়ন্ত্রিত হয়ে থাকে কোষের, সেটা কোথায় স্টোর হয়? সেটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে যে সেন্ট্রাল পোর্শন নিউক্লিওলাস, সেইখানের মধ্যে স্টোর হয়ে থাকে। এছাড়াও এরা কী করে, এরা হচ্ছে আমাদের কোষের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে, সেই জন্য এদেরকে কোষের মস্তিষ্ক বলা হয়ে থাকে। এর মধ্যে মূলত 4টে ভাগ থাকে, সেটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, এর হচ্ছে নিউক্লিওপ্লাজম। এছাড়া হচ্ছে এর মধ্যে ক্রোমাটিন ফাইবার থেকে পোর, রাইবোজোম ইত্যাদিও কিন্তু এর মধ্যে থাকে। এবং এটা আবিষ্কার করে এই নামটা কে দিয়েছিলেন, সেল নিউক্লিয়াস নামটা দিয়েছিলেন রবার্ট ব্রাউন। ওকে, দ্য সেল নিউক্লিয়াস নেম ওয়াজ গিভেন বাই রবার্ট ব্রাউন। 8 নম্বর কোশ্চেন, দ্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ওয়াজ গিভেন বাই। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং টেকনিকটা কে আবিষ্কার করেছিলেন? তো এটা আবিষ্কার করেছিলেন ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তর হবে অপশান বি, অ্যালেক্স জেফ্রি। ঠিক আছে, অ্যালেক্স জেফ্রি হচ্ছে এটা আবিষ্কার করেছিলেন। তো এখানে বলাই হচ্ছে যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কী হয়, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ইজ ইউজফুল ইন ক্রিমিনাল আইডেন্টিফিকেশান, রিজলভ ম্যাটারনিটি ডিসপিউট, ফরেন্সিক ওয়াইল্ড লাইফ। এইগুলো মানে মূলত তোমরা জানো যে ক্রিমিনাল ওই যে আইডেন্টিফিকেশান, সেখানে কিন্তু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। যে স্পটে যে হচ্ছে যে ক্রিমিনাল থাকে, তার নখ বা চুল যদি কিছু পড়ে থাকে, সেটা থেকে ডিএনএ অ্যানালাইসিস করে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মাধ্যমে কিন্তু তার আইডেন্টিফিকেশান করা পসিবল হয়। নেক্সট এবার দেখে নেবো আমরা নেক্সট 9 নম্বর কোশ্চেন, দ্য ডেফিসিয়েন্সি অফ হুইচ নিউট্রিয়েন্ট কজেস নাইট ব্লাইন্ডনেস। এটা তোমরা সকলেই জানো যে ভিটামিন এর অভাবে আমাদের রাতকানা রোগ হয়ে থাকে। 10 নম্বর কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ ফলস অ্যাবাউট ওয়ার্ক মানে হচ্ছে তোমার যে কার্য, সেটা সম্বন্ধে মিথ্যা কোনটা? অপশানগুলো তোমরা চটকে একবার দেখে নাও। তো এখানে তোমাদের সঠিক উত্তরটা হবে কি, সঠিক উত্তরটা হয়ে যাবে ফ্রেন্ডস অপশান সি, ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্ক সম্বন্ধে ফলস। তো ওয়ার্ক হচ্ছে মূলত কি ফ্রেন্ডস, ওয়ার্ক হচ্ছে তোমাদের একটা জিনিস জেনে রাখো, এখানে ওয়ার্ক হচ্ছে তোমাদের
ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্টকে এস দিয়ে ডিনোট করা হয়। এবং ভেক্টরের দিক দিয়ে দেখতে গেলে একে কী বলা হয়, একে বলা হয় যে ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের ক্রস প্রোডাক্ট। কী বলা হয়? ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট তোমরা সকলেই জানো, ক্রস প্রোডাক্ট বলা হয়ে থাকে এদেরকে। কী বলা হয়? ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের ক্রস প্রোডাক্ট। তো এখানে তোমরা একটা জিনিস জানো যে এখানে হচ্ছে আমাদের ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট দুটোই হচ্ছে আমাদের ভেক্টর কোয়ান্টিটি। ওকে, ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তাই আমাদের হচ্ছে যদি দুটো ভেক্টর কোয়ান্টিটির ক্রস প্রোডাক্ট কিন্তু সবসময় কী হয়, সবসময় একটা স্কেলার প্রোডাক্ট হয়ে থাকে। এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এরপর এই জন্য হচ্ছে এটা ভুল হচ্ছে। বাকিগুলো দেখে নেওয়া যাক। বাকি যে অপশানগুলো আছে এগুলোর মধ্যে দেখো, প্রথমে বলা হয়েছে ইফ ডিসপ্লেসমেন্ট ইজ জিরো ওয়ার্ক ইজ জিরো। অবভিয়াসলি, কারণ যেহেতু হচ্ছে আমাদের ওয়ার্ক সমান হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্ট যদি জিরো হয়ে থাকে তাহলে অবভিয়াসলি ওয়ার্ক জিরো হয়ে যাবে। নেক্সট বলা হচ্ছে ওয়ার্ক ডান ক্যান বি নেগেটিভ। এটাও ঠিক, তার কারণ ওয়ার্ক ডান ক্যান বি নেগেটিভ। ওয়ার্ক ক্যান আইদার বি পজিটিভ অর বি নেগেটিভ ইফ দ্য ফোর্স হ্যাজ এ কম্পোনেন্ট ইন দ্য সেম ডাইরেকশন অ্যাজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট of the force is doing positive work. If the force has a component in the direction opposite to the displacement, the force does negative work. মানে মূলত এখানে তোমাদের জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, এত সব তোমরা কী করে বুঝবে। দেখো, মূলত হচ্ছে তোমার যখনই আমরা এই ক্রস প্রোডাক্টকে কীভাবে লেখা যায়, ওয়ার্ক ডান যেহেতু ইজ ইকুয়ালস টু ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের ক্রস প্রোডাক্ট, এটাকে আরও কীভাবে লেখা যায়, এটাকে লেখা যায় ফ্রেন্ডস আমাদের এফ ইন্টু এস কস থিটা। ঠিক আছে, এফ এস কস থিটা এইভাবেও লেখা হয়ে থাকে। তো এবার তোমরা একটা জিনিস দেখো, প্রথমে কি বলা হচ্ছে, ওয়ার্ক ক্যান বি, যখন বলা হচ্ছে দ্য ফোর্স হ্যাজ এ কম্পোনেন্ট ইন দ্য সেম ডাইরেকশন অ্যাজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট, দ্য ফোর্স ইজ ডুইং পজিটিভ ওয়ার্ক। মানে সাপোজ ধরো এই দিকে আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সেম ডাইরেকশান ফোর্স মানে একদম যে এই প্যারালালি হবে তার নয়, এই রকম, মানে ধরো সেম ডাইরেকশান, মানে এই রকম ডাইরেকশানটা বলা হচ্ছে, এটাকে বলা, এটা হচ্ছে সেম ডাইরেকশানে ফোর্সটা কাজ করছে। তো এই ক্ষেত্রে যে থিটা অ্যাঙ্গেলটা আসবে, থিটা অ্যাঙ্গেলটা কী হবে, থিটা অ্যাঙ্গেলটা এই ক্ষেত্রে সবসময় কী হবে, লেস দেন 90 ডিগ্রি হবে। তো থিটা যদি লেস দেন 90 ডিগ্রি হয় তাহলে সবসময় মনে রাখবে যে সাইনের ভ্যালু কী হয়ে থাকে, সাইনের ভ্যালু সবসময় পজিটিভ হয়ে থাকে। আর যেহেতু আমার ওয়ার্ক ডান সমান হচ্ছে এফ এস সাইন থিটা, তাহলে সাইনের ভ্যালু কস থিটা। তো যেহেতু আমার যখন থিটা যখন 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয় তখন কী হয়, তখন কস থিটার ভ্যালু সবসময় হচ্ছে পজিটিভ হয়। তাই সেক্ষেত্রে কী হচ্ছে, আমার ওয়ার্ক ডানও পজিটিভ হচ্ছে, তার কারণ ওয়ার্ক ডান সমান এফ এস কস থিটা। এরপরে দেখো নেক্সট কী বলা হচ্ছে, ইফ দ্য ফোর্স হ্যাজ এ কম্পোনেন্ট ইন দ্য ডাইরেকশন অপোজিট টু দ্য ডিসপ্লেসমেন্ট, দ্য ফোর্স ডাজ নেগেটিভ ওয়ার্ক। এক্ষেত্রে দেখো কীরকম হচ্ছে, ধরো এইটা হচ্ছে এগেন এইদিকে হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ফোর্স হচ্ছে তার অপোজিট ডাইরেকশানে কাজ করছে, মানে আমরা ধরবো ফোর্সটা এইরকম সাইডে কাজ করছে, এইরকম ডাইরেকশানে। এক্ষেত্রে যে থিটাটা থাকবে, সেই থিটাটা কী হবে, সেই থিটাটা সবসময় ফ্রেন্ডস গ্রেটার দেন 90 ডিগ্রি হবে। আর সবসময় মনে রাখবে থিটার ভ্যালু যদি গ্রেটার দেন 90 ডিগ্রি হয় তাহলে তোমাদের কস থিটার ভ্যালু কিন্তু সবসময় কী হবে, লেস দেন 0, মানে নেগেটিভ হবে। তাহলে কস থিটার ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে অটোমেটিক্যালি ওয়ার্ক ডান হয়ে যাবে নেগেটিভ, কারণ ওয়ার্ক ইজ ইকুয়ালস টু এফ এস কস থিটা। ওকে, এখানে আরেকটা জিনিস তোমাদের একটু বলে দিই যে নেগেটিভ ওয়ার্ক আরও কীরকম, জিরো ওয়ার্ক, যেটা জিরো ওয়ার্কটা আরও কীরকমভাবে হয়। এক তো ডিসপ্লেসমেন্ট জিরো হলে অবভিয়াসলি জিরো হবে, আরও কীভাবে হয়ে থাকে, যদি দেখা যায় যে কম্পোনেন্ট অফ ফোর্স যেটা, সেটা ডিসপ্লেসমেন্টের সঙ্গে পারপেন্ডিকুলার থাকে, অর্থাৎ ফোর্সটা যদি এইভাবে কাজ করে থাকে তাহলে কী হবে, থিটা 90 ডিগ্রি হবে। আজ আমরা জানি যে থিটা 90 ডিগ্রি হলে কস থিটার ভ্যালু 0 হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ওয়ার্ক ডান 0 হতে পারে। ওকে, আশা করি জিনিসটা বোঝা গেল। আর লাস্ট যে পয়েন্টটা ছিল ইটস ইউনিট ইজ জুল, এটাও কিন্তু একদম সঠিক, ট্রু, এটার ওয়ার্ক ডানের ইউনিট জুল হয়ে থাকে। নেক্সট আমরা দেখে নেব, বলা হচ্ছে এ বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম হোয়েন। বডি ইকুইলিব্রিয়ামে আছে, এটা কখন বলা হয়ে থাকে, তো বডি ইকুইলিব্রিয়ামে আছে এটা তখনই বলা হয়ে থাকে যখন, অপশান সি আমাদের সঠিক উত্তর, ক্যান মুভ উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি। এ বডি ইন ইকুইলিব্রিয়াম ক্যান মুভ উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। এ বডি হুইচ ইজ ইন ইকুইলিব্রিয়াম ইজ আইদার মুভিং অ্যান্ড কনস্ট্যান্ট ভেলোসিটি ইন এ স্ট্রেট লাইন অর ইট ইজ নট মুভিং। মানে ইকুইলিব্রিয়ামে তখনই থাকবে যখন কোনো অ্যাক্সেলারেশন ছাড়া একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে সে স্ট্রেট লাইন বরাবর মুভ করছে অথবা একদম মুভই করছে না। এই দুটো ক্ষেত্রে কী হবে, দুটো ক্ষেত্রে আমাদের ইকুইলিব্রিয়াম দেখতে পাওয়া যায়।
ইফ ইট ইজ নট মুভিং ইট ইজ সেড টু বি স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। যখন হচ্ছে এটা মুভ করে না তখন সেটাকে বলে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, আর যখন এইভাবে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করো তখন সেটাকে বলা হবে ডাইনামিক বা কাইনেমেটিক ইকুইলিব্রিয়াম। ওকে, এরপরে নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেন। ইন এ মোশন দ্য অ্যাক্সিস অফ দ্য রোটেশন পাস থ্রু অ্যান অবজেক্ট দেন দ্য মোশন ইজ কল্ড। এমন একটা মোশন হচ্ছে যেখানে অ্যাক্সিস অফ রোটেশন মানে যে অ্যাক্সিস বরাবর যে অক্ষ বরাবর হচ্ছে মোশন হচ্ছে বা ঘূর্ণনটা হচ্ছে, সেই অ্যাক্সিসটা কি সেই অ্যাক্সিসটা সেই অবজেক্টের মধ্যে দিয়েই পাস করছে, সেই ধরনের মুভমেন্টকে কী বলা হবে, সেই ধরনের মোশনকে বলা হবে ফ্রেন্ডস কি স্পিনিং মোশন। মানে তোমার যে লাট্টু যে ঘোরে, এরকম ধরো সাপোজ ধরো একটা যে লাট্টু এরকম ঘুরছে, যে লাট্টুটা ঘুরছে, তাহলে লাট্টু যে ঘোরার যে অ্যাক্সিস বরাবর ঘুরছে সেটা কি সেই অবজেক্টের মধ্যেই পাস হয়, এই অ্যাক্সিসটা বরাবর হচ্ছে এটা করছে, ঘূর্ণন করছে বা রোটেশন করছে। এই ধরনের মোশনকে কী বলা হয়, এই ধরনের মোশনকে বলা হয় তাকে স্পিন মোশন। অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। 13 নম্বর কোশ্চেন, ডেনসিটি অফ ওয়াটার ইজ ম্যাক্সিমাম অ্যাট। তো ডেনসিটি অফ ওয়াটার যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ম্যাক্সিমাম হয়ে থাকে এটা তোমরা সকলেই জানো। সেই কারণে কী হয়ে থাকে, সেই কারণে শীতকালে 0-র নিচে টেম্পারেচার নেমে, মানে সেই কারণে হচ্ছে আমাদের 0-র কাছাকাছি টেম্পারেচার নেমে গেলেও কী হয়, লেকের জল পুরোপুরিভাবে জমে যায় না, যে কারণে অ্যাকোয়াটিক লাইফ বেঁচে থাকে। যে লেকের শুধুমাত্র উপরের লেয়ারটা জমে যায়, ভিতরের জলটা কিন্তু জমে না। নেক্সট হচ্ছে 14 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য ডাইরেকশান অফ টর্ক। টর্কের ডাইরেকশান কী? আচ্ছা, টর্ক জিনিসটা কি তোমাদের বলে দিই। টর্ক হচ্ছে তোমরা বলতে পারো আমাদের যে লিনিয়ার মোশন হয়ে থাকে, লিনিয়ার মোশনের ক্ষেত্রে যেটাকে আমরা বলি মোমেন্ট, লিনিয়ার মোশনের ক্ষেত্রে যেটাকে আমরা মোমেন্ট বলি, সার্কুলার মোশনের ক্ষেত্রে সেটাই হচ্ছে ফ্রেন্ডস টর্ক। মোমেন্ট মানে কি, মোমেন্ট হচ্ছে মানে হচ্ছে ফ্রেন্ডস ফোর্স ইন্টু কি, ইন্টু হচ্ছে তোমাদের ডিস্টেন্স, ফোর্স ইন্টু ডিস্টেন্স। ডিস্টেন্স মানে কি, যে কোনো একটা ফিক্সড পয়েন্ট থেকে যত ডিস্টেন্সে ফোর্সটা লাগছে সেই ফিক্সড পয়েন্টে মোমেন্টটা হচ্ছে কি, সেই ফিক্সড পয়েন্টে মোমেন্টটা হচ্ছে ওই যে ফোর্সটা লাগছে ইন্টু কোনটা, ওই ফিক্সড পয়েন্ট থেকে যে পয়েন্টে ফোর্স লাগছে তার ডিস্টেন্স যেটা, সেটাকে বলা হয় মোমেন্ট। ওকে, সাপোজ ধরো এরকম একটা বিম আছে, ক্যান্টিলিভার বিম আছে, এইখানে আমার ফোর্সটা লাগছে এফ। তো এই ফিক্সড পয়েন্টে যে মোমেন্টটা কাজ করবে এম, সেটা কি হবে, সেটা হবে এই যে ফোর্সটা হচ্ছে এফ ইন্টু এই যে লেন্থটা হবে এল। কারণ এই একদম এন্ড পয়েন্টে হচ্ছে ফোর্সটা কাজ করছে, আর ফিক্সড পয়েন্ট থেকে ওর দূরত্বটা কত এল, তাহলে এখানে মোমেন্ট হবে কত এফ ইন্টু এল। একইভাবে আমাদের যখন হচ্ছে টর্ক যেটা বলা হচ্ছে, টর্ক হবে কি, টর্ক হচ্ছে তোমাদের টাও দিয়ে চিহ্নিত করা হয়ে থাকে। টর্ক হবে কি, টর্ক হবে ফোর্স ইন্টু রেডিয়াস। তার কারণ কোনো একটা অবজেক্ট যখন এরকম একটা সেন্টার, এরকম একটা পয়েন্টকে কেন্দ্র করে এভাবে সার্কুলার পথে রোটেট করছে, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে এই যে ফোর্সটার মাধ্যমে ও রোটেট করছে, সেই ফোর্সটা ইন্টু এই যে রেডিয়াস, এই ইন্টু রেডিয়াস, ফোর্স এবং রেডিয়াসের যে প্রোডাক্ট সেটাকে বলা হবে কি, সেটাকে বলা হবে টর্ক। তো এখানে আমার কোশ্চেনটা কী ছিল, কোশ্চেনটা ছিল যে ডাইরেকশন অফ টর্ক, টর্ক কোন ডাইরেকশানে কাজ করে। তো টর্ক হচ্ছে ফ্রেন্ডস সবসময় পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ অ্যাপ্লাইড ফোর্স। অ্যাপ্লাইড ফোর্সের যে ডাইরেকশান থাকে তার সঙ্গে টর্ক সবসময় পারপেন্ডিকুলার ডাইরেকশানে কাজ করে থাকে। নেক্সট 15 নম্বর কোশ্চেন, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ভরবেগ পরিবর্তনের হারকে কী বলা হয়ে থাকে। তো ফ্রেন্ডস, ভরবেগ পরিবর্তনের হারকে কী বলা হয়ে থাকে, ভরবেগ পরিবর্তনের হারকে বলা হয়ে থাকে ফোর্স। তার কারণ কিভাবে হচ্ছে দেখে নাও। মোমেন্টাম মানে কি, মোমেন্টাম মানে হচ্ছে এম ইন্টু ভি, ভরবেগ, ভর ইন্টু বেগ। এরপর যখন রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম আসবে তখন কি হবে, তখন আমরা কি বলবো, যে ডেল্টা এম ভি ডিভাইড বাই টি, মানে যে ভরবেগ যে পরিবর্তন হচ্ছে তার সেটা বাই টাইম, তার পরিবর্তনের হার, এটাকে বলা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এরপর একটা জিনিস দেখো, এক্ষেত্রে আমাদের ভর কি কখনো পরিবর্তন হয়, ভর কখনো পরিবর্তন হয় না, ভর সবসময় ফিক্স থাকে। তাহলে চেঞ্জ হবে কোনটা, চেঞ্জ হবে আমাদের ভেলোসিটিটা, এম ইন্টু ডেল্টা ভি ডিভাইডেড বাই টি। তো এবার একটা জিনিস বলো, বা তোমার ডেল্টা টি ধরতে পারো এখানে, ডেল্টা ভি বাই ডেল্টা টি মানে হচ্ছে ভেলোসিটি বাই টাইম। এটাকে কি বলা হয়, এটাকে চেঞ্জ অফ ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় অ্যাক্সেলারেশন। তাহলে আমরা এখানে কী পেয়ে যাচ্ছি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ইকুয়ালস টু এম ইন্টু এ, মানে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। মাস ইন্টু অ্যাক্সেলারেশন মানে কী হয়ে থাকে, মাস ইন্টু অ্যাক্সেলারেশন মানে হয়ে থাকে ফোর্স। সেই কারণে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামকে কী বলা হয় থাকে, এটাকে বলা হয় ফোর্স, এবং এর এসআই ইউনিট কি, এসআই ইউনিট হচ্ছে নিউটন। একই কারণে হচ্ছে যেটা বস্তুর ওজন, যেটা ওয়েট,
ওয়েটকেও এক ধরনের ফোর্স বলা হয়ে থাকে, কারণ এক্ষেত্রে হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এম ইন্টু জি। জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, যেটা এক ধরনের অ্যাক্সেলারেশন, তাই এখানেও হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাই এটাকেও ফোর্স বলা হয়ে থাকে। নেক্সট 16 নম্বর কোশ্চেন, ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং ওয়ার্ক পারফর্মড ইজ কল্ড। ওয়ার্ক পারফর্মের জন্য যে কত পরিমাণ ওয়ার্ক পারফর্ম হচ্ছে সেটা মেজার করার জন্য যে ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় সেটাকে বলা হয় থাকে ফ্রেন্ডস আর্গোমিটার। অপশান ডি আর্গোমিটার। এইখানে যে জিনিসটা লেখা আছে তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিও। নেক্সট 17 নম্বর কোশ্চেন, হোয়াট উইল হ্যাপেন ইফ অ্যান অবজেক্ট ইজ ড্রপড ফ্রম এ হাইট অ্যান্ড দেয়ার ইজ নো এয়ার রেজিস্ট্যান্স। মানে কোনো একটা উচ্চতা থেকে কোনো একটা বস্তুকে নিচে ফেলা হলো এবং সেখানে ধরে নেওয়া হলো যে কোনো রকম কোনো বাতাসের বাধা থাকছে না, বা ভ্যাকিউম ধরে নেওয়া হচ্ছে, সেখানে এয়ার রেজিস্ট্যান্স থাকছে না। সেক্ষেত্রে কোন ঘটনাটা দেখা যাবে? নিম্নলিখিতগুলোর মধ্যে কোন ঘটনাটা সেক্ষেত্রে দেখতে পাওয়া যাবে? এক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাবে ফ্রেন্ডস, সেটা হচ্ছে অপশান ডি, দ্য স্পিড উইল ইনক্রিজ, ইটস স্পিড উইল ইনক্রিজ। তার কারণ অ্যান অবজেক্ট হোয়েন ড্রপ ফ্রম এ হাইট দেয়ার ইজ নো এয়ার রেজিস্ট্যান্স, স্টপিং ইট উড fall with a increased speed. It is because the friction caused by the air reduces the speed of the falling ball, which obviously imply that an absence of no such resistance, the speed of the falling ball would be more. অর্থাৎ যখন কোনো একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়তে থাকে তখন কি হয়ে থাকে ফ্রেন্ডস, তখন হচ্ছে আমাদের কি হয়ে থাকে, বাতাসের যে রেজিস্ট্যান্স থাকে সেই বাতাসের রেজিস্ট্যান্সের কারণে কিন্তু আস্তে আস্তে সেই অবজেক্টটার ভেলোসিটি কমতে থাকে, কারণ বাতাস একটা কি ঘর্ষণজনিত বাধা প্রয়োগ করে। কিন্তু যদি এয়ার না থাকে তাহলে কী হবে, এই বাতাসের কারণে যে রেজিস্ট্যান্স বা বাতাস যে ঘর্ষণজনিত বাধাটা প্রদান করে সেই বাধাটা থাকবে না। তাহলে সেক্ষেত্রে যদি বাধাটা না থাকে তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে কি বাধাটা যেহেতু নেই সেক্ষেত্রে হচ্ছে আমাদের ভেলোসিটিটা কী হবে, ইনক্রিজ করতে থাকবে। খুব ভালো এক্সাম্পল হচ্ছে বৃষ্টির ফোঁটা। বৃষ্টির ফোঁটা কিন্তু ফ্রেন্ডস কয়েক কিলোমিটার উপর থেকে আমাদের উপরে পড়ে, তাহলে সেক্ষেত্রে যদি এয়ার রেজিস্ট্যান্স না থাকতো বৃষ্টির ফোঁটার যে ভেলোসিটি হতো সেটা কিন্তু বুলেটের মতো ভেলোসিটি হতো। অর্থাৎ বৃষ্টির ফোঁটা গায়ে পড়া মানে আমাদের শরীর কিন্তু এফোড় ওফোড় করে দিয়ে বৃষ্টির ফোঁটা বেরিয়ে যেত। কিন্তু এই এয়ার রেজিস্ট্যান্সের কারণে কি হয়ে থাকে, একটা ভেলোসিটি থাকে যেটাকে বলে টার্মিনাল ভেলোসিটি, সেই টার্মিনাল ভেলোসিটির বেশি কিন্তু কোনো একটা ফলিং অবজেক্টের ভেলোসিটি ইনক্রিজ করতে পারে না। সেই কারণে কী হয়ে থাকে, সেই কারণে বৃষ্টি ফোঁটা গায়ে পড়লে আমাদের কোনো ক্ষতি হয় না, এই এয়ার রেজিস্ট্যান্সের কারণে, না হলে কিন্তু বৃষ্টির পড়ে আমরা মারা যেতাম। নেক্সট কোশ্চেন হচ্ছে 18 নম্বর কোশ্চেন, ল অফ গ্র্যাভিটেশন অ্যাপ্লাইজ টু। অভিকর্ষের সূত্র মানে কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, সেটা হচ্ছে এনি পেয়ার অফ বডিজ, যে কোনো দুটো বস্তুর ক্ষেত্রে কিন্তু অভিকর্ষের সূত্র অ্যাপ্লিকেবল হবে। 19 নম্বর কোশ্চেন, নেম অফ অ্যাসিড প্রেজেন্ট ইন লেমন। লেবুর মধ্যে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড, তোমরা সকলেই জানো, অপশান সি সঠিক উত্তর। এটা লেমন, গ্রেপ এবং অরেঞ্জ প্রত্যেকের মধ্যেই থাকে। 20 নম্বর কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ ট্রানজিশন মেটাল। পিরিয়ডিক টেবিলের মধ্যে ট্রানজিশন মেটাল কোনটা তোমরা জানো? ট্রানজিশন মেটালের মধ্যে কোন বৈশিষ্ট্যটা দেখতে পাওয়া যায় না নিম্নলিখিতগুলোর মধ্যে? তো এখানে তোমাদের সঠিক উত্তর ফ্রেন্ডস অপশান এ, অর্থাৎ টেন্ডেন্সি টু লুজ ইলেকট্রন। ট্রানজিশন মেটাল কোনগুলো হয়ে থাকে, যে গ্রুপ নাম্বার 3 থেকে 12 মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো থাকে তাদেরকে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট। বিকজ অফ আনএভেলেবিলিটি অফ আনপেয়ার্ড ইলেকট্রন দিস মেটালস ডু নট আন্ডারগো কোভ্যালেন্ট বন্ডিং, thus tendency to lose electrons is not a characteristic of transition metal amongst। ঠিক আছে, অর্থাৎ এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন, মানে যে ইলেকট্রনটার মাধ্যমে পেয়ারিং, যে একটা এক্সট্রা ইলেকট্রন কাউকে দিয়ে তার পেয়ারিং করে তারা সমযোজী বন্ধন তৈরি করবে বা কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে, সেই ধরনের আনপেয়ার্ড ইলেকট্রন এদের ক্ষেত্রে কিন্তু থাকে না। আর যেহেতু আনপেয়ার্ড ইলেকট্রন থাকে না তাই এদের মধ্যে ইলেকট্রন লুজ করার কোনোরকম কোনো টেন্ডেন্সিও থাকে না। আর ট্রানজিশন মেটাল কারা, সেটা হচ্ছে 3 থেকে 12 নম্বর গ্রুপের মধ্যে যারা থাকে তারা হচ্ছে ট্রানজিশন মেটাল। নেক্সট 21 নম্বর কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ ফলস অ্যাবাউট অ্যাসিড। নিম্নলিখিত অপশানগুলোর মধ্যে কোনটা অ্যাসিডের ক্ষেত্রে ঠিক নয়? তো এখানে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে ফ্রেন্ডস অপশান ডি, অর্থাৎ দে আর ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি ইন অ্যাকোয়াস সলিউশন। মোটেই না, এরা অ্যাকোয়াস সলিউশনে যেহেতু H+ আয়ন দিয়ে থাকে এরা কি হয়, এরা কিন্তু খুব ভালো কন্ডাক্টর হয়ে থাকে। An acid is strongly conducts electricity, contains a large number of ions and is called strong acid. Acids in aqueous solution will conduct electricity because they contain dissolved ion, যেটা বললাম যে এদের মধ্যে প্রচুর পরিমাণে আয়ন থাকে এবং সেই কারণে এরা কি খুব ইজিলি তড়িৎ পরিবহন করতে পারে। 22 নম্বর কোশ্চেন, সোডা ওয়াটার ওয়াজ ইনভেন্টেড বাই। সোডা ওয়াটার আবিষ্কার করেছিলেন কে? অপশান বি জোসেফ প্রিস্টলে।
জোসেফ প্রেসলি হচ্ছে সোডা ওয়াটার ইনভেন্ট করেছিলেন। 23 নম্বর কোশ্চেন, ম্যাগনেটাইট ইজ অ্যান ওর অর মিনারেল অফ। ম্যাগনেটাইট কিসের আকরিক? ম্যাগনেটাইট হচ্ছে ফ্রেন্ডস ম্যাঙ্গানিজের আকরিক। এছাড়াও ম্যাগনেটাইট হচ্ছে আর কী কী কাজে ব্যবহার করে? ম্যাগনেটাইট হচ্ছে অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড হাইড্রোক্সাইড, ঠিক আছে। ইট ইজ এ মিনারেল কম্পোজড অফ ম্যাগনেসিয়াম অক্সাইড অ্যান্ড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ফাউন্ড ইন মিটিওরিক ওয়াটার অ্যালং উইথ ক্লে অ্যান্ড ল্যাটেরাইট। এবং এটা আরও কী কাজে ব্যবহার করা হয়ে থাকে? এটা কিন্তু অনুঘটক রূপে বিভিন্ন রিয়াকশানে ব্যবহার করা হয়ে থাকে। ইট ইজ ইউজড অ্যাজ এ ক্যাটালিস্ট ফর স্পিডিং আপ রিয়াকশান অ্যান্ড ইট অলসো হেল্পস ইন লোয়ারিং দ্য কম্বাসন অ্যান্ড প্রডিউসিং ফায়ার। ওকে, তো এই দুটো কাজে কিন্তু এদেরকে ব্যবহার করা হয়ে থাকে, কাকে? ম্যাগনেটাইটকে। 24 নম্বর কোশ্চেন, ডাইনামাইট ওয়াজ ইনভেন্টেড বাই। ডাইনামাইটকে আবিষ্কার করেছেন, এটা তোমরা সকলেই জানো, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলফ্রেড নোবেল, যার নামানুসারে এখন বর্তমানে বিভিন্ন বিজ্ঞানীদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। সেই আলফ্রেড নোবেল কী করেছিলেন? ডাইনামাইট আবিষ্কার করেছিলেন। আজকে লাস্ট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন, হোয়াট ডাজ এ ক্যাটালিস্ট ডু ইন এ রিয়াকশান। এক্ষুনি তোমাদের অনুঘটক সম্বন্ধে আলোচনা করছিলাম, আবার দেখো অনুঘটক থেকে কোশ্চেন এসেছে, অনুঘটক কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পার্টিকুলারলি কোন জিনিসটা করে থাকে? তো এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর হচ্ছে চেঞ্জেস দি অ্যাক্টিভেশন এনার্জি, অপশান ডি। অ্যাক্টিভেশন এনার্জিটা কি এখানে বলা হচ্ছে? দেখো, অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে হুইচ ইজ দ্য মিনিমাম কোয়ান্টিটি অফ এনার্জি রিকোয়ার্ড টু আন্ডারগো এ স্পেসিফাইড রিয়াকশান। মানে কোনো একটা রিয়াকশান শুরু করার জন্য যে পরিমাণ মিনিমাম এনার্জিটা অ্যাবজর্ব করার প্রয়োজন হয়ে থাকে সেটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। মানে যে কোনো রিয়াকশানে কী হয়ে থাকে, কিছু পরিমাণ এনার্জির প্রয়োজন হয়, কিছু পরিমাণ এনার্জি না দিলে কোনো একটা বস্তু কোনো একটা রিয়াকশানে পার্টিসিপেট করে না। তো সেক্ষেত্রে হচ্ছে যে পরিমাণ মিনিমাম এনার্জিটার প্রয়োজন হয়ে থাকে, সেই মিনিমাম এনার্জিটাকে বলা হয় কি? অ্যাক্টিভেশন এনার্জি। মানে যে পরিমাণ এনার্জিটা পেলে কোনো একটা বস্তু অ্যাক্টিভ হয়ে রিয়াকশানে পার্টিসিপেট করে। তো ক্যাটালিস্ট বা অনুঘটক কী করে থাকে? ক্যাটালিস্ট কী করে থাকে? এরা হচ্ছে এই যে অ্যাক্টিভেশন এনার্জিটা হয়ে থাকে, বাই পুটিং ইন এ ক্যাটালিস্ট দ্য রিয়াকশান গেটস অ্যান অল্টারনেটিভ পাথওয়ে হুইচ দেন রিডিউসেস দ্য টাইম রিকোয়ার্ড ফর অ্যাটেনিং রিয়াকশান। অর্থাৎ এক্ষেত্রে কী হয়ে থাকে, যে অ্যাক্টিভেশান মানে যে নির্দিষ্ট পথে হচ্ছে রিয়াকশানটা হওয়ার কথা ছিল, অন্য একটা কোনো পথে রিয়াকশানটা ঘটিয়ে এরা কী করে, যে অ্যাক্টিভেশান এনার্জিটাকে লো করে দেয়। মানে যে পরিমাণ অ্যাক্টিভেশান এনার্জিটার প্রয়োজন ছিল আগে, অনুঘটক যোগ করার পর কী হয়, অনেক কম পরিমাণ অ্যাক্টিভেশান এনার্জিটা প্রয়োজন হয়ে থাকে। কম পরিমাণ অ্যাক্টিভেশান এনার্জিতেই রিয়াকশানটা শুরু হয়ে যায়। যে কারণে কী হয়, অনুঘটক দিলে কী হয়, রিয়াকশানটা খুব স্মুথলি হতে থাকে। অনেক সময় কী হয়, দেখা যায় অনেক কম টেম্পারেচারে রিয়াকশানটা কন্ডাক্ট হয়ে যায়, ঠিক আছে। এই ধরনের বিভিন্ন কিন্তু ব্যাপার দেখতে পাওয়া যায়। এবং সেক্ষেত্রে কী হয়, রিডিউসেস দ্য টাইম রিকোয়ার্ড ফর অ্যাটেনিং রিয়াকশান। এবং রিয়াকশান শুরু হওয়ার জন্য যে টাইমটা প্রয়োজন হয়ে থাকে, সেই টাইমটাও কিন্তু কমে যায়। কারণ যেহেতু অ্যাক্টিভেশন এনার্জি কমে যাচ্ছে, তাহলে সেই কম পরিমাণ এনার্জিটা অ্যাটেন্ড করতে সময়ও কম লাগছে, তাই রিয়াকশানটাও শুরু হতে কম সময় লাগবে। ওকে, সো ফ্রেন্ডস, আজকে এখানেই শেষ করে দিলাম। আজকে তোমাদের আশা করি সেশনটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।